আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কিন্তু যে আজকে কিন্তু সকালে আপনাদের সাথে ব্লগ শেয়ার করিনি। কারণ সকালে আমি অফলাইনেই নাস্তা করে ফেলেছি। আর এই যে কলার মোচাটা কিন্তু বাছতে একটু বেশ সময় লাগে। তো ভাবলাম যে আজকে অফলাইনেই নাস্তা করি। আর এইখানে যে কলার মোচাটা বাছবো বিধায় কেটে নিচ্ছি। তো কলার মোচাটা কিন্তু যেই পুরো যখন বের হয়েছে তখনই কিন্তু আপনাদের ভাই গ্রাম থেকে কেটে নিয়ে আসছে। যে কলাগুলো হয়েছে ওই যে কলা ছোট ছোট কলা দেখা যাচ্ছে এটা। তাই এই ধরনেরটা দিয়ে আমি এখনো পর্যন্ত এটা ভাজি করিনি। এর আগে ভাজি করছি শুধু এই যে এই বলের ভিতরে যে এটা আছে শুধু ফুল মতো এটা দিয়েই করছি। তা আজকে ভাবলাম এই যে কলা ছোট ছোট কলা এই কলাগুলো শুদ্ধই আজকে এটা কুচি কুচি করে কেটে ভাজি করব। এই মোচা কিন্তু বাছতে অনেক ঝামেলা। এই যেখানে মাঝখানে যে শক্ত মতো একটা শীষ এটা ফেলে দিতে হয়। আর একটা পাতলা দেখবেন কাগজের মতো একটা পাতলা খোস আছে, এই খোসটাই ফেলে দিতে হয়। এই যে আমি বাছছি যেভাবে সেইভাবেই। আমি কিন্তু এর আগে বাছতে পারতাম না। আর এই কলার মোচাটা কিন্তু আমি এর আগে কখনোই খাইনি। তারপরে এই বেশ কিছুদিন ধরেই খাওয়াটা শিখছি। আলসিতে কোনোদিনও বেছে খাইনি আমি এটা। আমার শাশুড়ি মাই রান্না করতো, সবকিছু আমার শাশুড়ি মা করতো। তা আমি আবার দেখতাম এটি। তাই এই দিনকে যে আমি শাশুড়ি মাকে বললাম যে আম্মা একটু দেখাই দেন তো একটু। তা আম্মাই দেখাই দিয়েছে, সবকিছু করেছে। তা আমি প্রায় তাও 1 বছরের মতো হয়েছে এটা খাওয়া শিখেছি। তো এভাবে করে এখনো এই যে মাঝে মাঝে ভাজি করি। কিন্তু এই ভাজিটা আমার 2টা মেয়ে অনেক পছন্দ করে। আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে এটা। আসলেও খাইতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আগে তো কখনো খাইনি সেজন্য বুঝিনি যে আসলে কেমন লাগে এটা। তাই এটা নিয়ে যে যখন থেকে খাওয়া শিখলাম তখন থেকে দেখি যে না অনেক মজা। আর এইখানে আমি যে হাতটা দেখালাম এই হাতে কিন্তু বাছতে গেলে পরে বিশ্রী হয়ে যায়। এই যে কালো হয়ে যায়, তারপরে কেমন যেন একটা খসখসে ভাব, উঠাইতে গেলে খুব বিরক্ত। হাতে তো যদি জড়াই তাহলে তো ভালো উঠানো যায়, কিন্তু এই যে যখন নখের মধ্যে চারার ভিতরে যদি চলে যায় তাহলে উঠাইতে গেলে অনেক কষ্ট হয় এটা। আর আমার তো কোনো হাতে যদি এরকম দাগ টাগ হয় বা ওই যে অনেকে আছে ভাজি করতে গেলে যে নগে যে কেটে কেটে যায়, এগুলো দেখতে খুব বাজে দেখা যায়। তা আমার ওইগুলো আবার ভালো লাগে না। আমি এই যে এভাবে করে কেটে নিয়েছি। তারপরে এটা আমি উঠাবো, উঠায়ে ধোবো না, না ধুয়েই কিন্তু আমি এটা ভাপ দিয়ে নিচ্ছি। আসলে বলে তো এমনি কোনো কিছুই বোঝানো যায় না। আমি আমি আরো বোঝাইতে পারি মানুষের একটু কম। নিজেরটা নিজেই একটু একটু করে করি। আর তাছাড়াও নিজেরটা নিজে করি তো সেজন্য অতটা হয় না। আর কথার ভাষা হারিয়ে যায় যে আসলে কি কথা বলবো কি হবে। আর প্রথমত তো খুবই এক্সাইটেড হয়ে যেতাম। কথা বলতে গেলে পরেই মনে হতো কি বলবো কি হবে, এমন একটা হয়ে যেত। তো এখন আল্লাহর রহমতে একটু বলতে বলতে একটু দেখা যাচ্ছে অভ্যাস হচ্ছে। তো এই যে আমি এটা কিন্তু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, ভালো করে একটু ধুয়েও নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু যে কলাগুলো ওর ভিতরে একটু শক্ত শক্ত যেটা একটু কলা তো তা কলাটা একটু বড় বড় মতো ছিল বিধায় আমি কিন্তু হাত দিয়ে একটু টিপে টিপে একটু নরম করে নিয়েছি। সবগুলো একরকম করে নিলাম। নিয়ে আমি এইখানে যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন কুচি তেলের পরে দিয়ে তারপর এলাচ ফল, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে গোটা 1 চামচ মতো জিরা দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে একটু পেঁয়াজ পেঁয়াজ আর একটু রসুন একটু কোচায় বেশি করে দিতে হয়। আর পেঁয়াজের যে দাম এখন একটু অত বেশিও দিলে পরে পাবো কোথায় বলেন। তাই এখানে এই যে একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম, তারপরে পরিমাণ মতো একটু হলুদ দিছি, দিয়ে ভালো করে মশলাটা আবার নাড়ছে। আর এখানে একটু জিরার গুঁড়া দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। কারণ এই ভাজিটার ভিতরে গরম মশলা যদি একটু দেওয়া হয় ফ্লেভারটাও আসে আর খাইতে কিন্তু দুর্দান্ত লাগে, এত ভালো লাগে সত্যি। এভাবে করে দেখেন একবার। আমি তো খেতাম না, আমি কিন্তু অনেক কিছুই খেতাম না, কিন্তু আমি এখন অনেক কিছুই খাই। তা আমি এইখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিছি, হালকা একটু দিয়েছি যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি একটু ভাব আসে। আর আমি এখানে কিন্তু নারকেলের দুধটা দিয়ে করব। এই নারকেলের দুধ দিলে আরো বেশি মজা হয়, এটা তেলও বেড়ে। আর এটা ভাজি করতে গেলে ভাজি করলে কিন্তু অনেক তেল লাগে। তা আমি এখানে যে ভাজি করছি তেলও বেশি লাগে। তারপর নারকেলের দুধটা দিলাম, দিলে একটু তেলটা বের হবে। তারপর আবার একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, এটা নারকেলের একটা ফ্লেভার আসবে। সব মিলে অনেক ভালো লাগবে খাইতে। একবার করে দেখেন এভাবে। আর এটা রান্না করার পরে আমি এখানে
হচ্ছে ঝাল পেঁয়াজ তেলের উপর দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিলাম, একটু হলুদ দেব, আর একটু শুকনো মরিচের একটু গুঁড়া দেবো। আর দিয়ে আমি যে আজকে ইলিশ মাছ আর বেগুন রান্না করব, আমি মাছটা একটু কষিয়ে নেবো। এটা আমি একটু এখানে একটু হলুদটা একটু বেশি মতোই দিই, এখানে একটু জিরার গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের একটু গুঁড়াও দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে একটু মানে পানিটা দিলাম, দিয়ে একটু বেশি কষানোর চাইতে একটু বেশি দিয়েছি। যখন এই যে একটু বলকটা নাই উঠতে উঠতে এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিলে কি হবে, এটা হচ্ছে মাছটা কিন্তু একটু হলুদ মানে সাদা সাদা ভাব হয়ে যায়। তা আমি এবার একটু হচ্ছে বলকটা উঠলে তারপরে আমি মাছটা দিয়েছি, দিয়ে এই যে এই পাশ আর ওই পাশ উল্টাই দিলাম, যাতে হচ্ছে গায়ে কালারটা যাতে সুন্দর আসে। মাছ কিন্তু ওর ভিতরে যদি সাদা হয়ে থাকে দেখতে ভালো লাগে না, আর কষানো মাছ তো আবার একটু কেমন দেখা যায়, এই জন্য তো আমি হালকা করে একটু মানে খুব বেশি যে এটা হচ্ছে মাছটা যে সিদ্ধ করে নেবো আমি কিন্তু সেটা করিনি। আমি অল্প পরিমাণ মতো একটু জাল দিচ্ছি যাতে গায়ের কালারটা সুন্দর আসে মাছের, যাতে তরকারির ভিতর দিলে যাতে হচ্ছে সাদা না দেখা যায়। আর ওই যে মাছের যে ঝোলটা রয়ে গেছে ওই ঝোলের ভিতরে কিন্তু আমি হচ্ছে মানে কষানো মাছের যে ঝোলটা আছে সেটার ভিতরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো একটু রসুন দিলাম, দিয়ে এই যে আলুটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি এভাবে করে রান্না করি, মানে আমি কিন্তু অন্য মানে সব রকমের রান্না করি, এইটা ওইটা মানে আমি সবকিছু হচ্ছে মিক্সড করে রান্না করি, কারণ একঘেয়েমি তরকারি খাইতে ভালো লাগে না। তাই তো আমি কিন্তু তরকারিটা যখন ওই যে আলুটা হচ্ছে মানে কষালাম পানিটা শুকায় গেলে আমি ঝোলের পানি দিয়ে দিছি, দিয়ে একবারে ঝোলের পানিটা দিছি, দিয়ে যখন বলকটা উঠেছে তখন কিন্তু আমি বেগুনটা দিয়ে দিলাম। আর এই বেগুনটা যদি বলকের উপরে দিয়ে একটু মানে বেগুনটা না নেড়ে যদি একটু ঢেকে দেওয়া যায় তাহলে পরে কিন্তু বেগুনের গায়ে কোনো মানে কালো বা কোনো কিছুই হয় না, এটা কেমন যেন একটা ঠোস পড়ে যায়। দেখবেন একটু নেড়ে দিলে পানি গরম পানির ভিতরে যদি দিয়েই হচ্ছে নেড়ে দেওয়া যায় না তাহলে পরে কিন্তু ওই বেগুনের গায়ে কেমন যেন কালো কালো মতো হয়ে যায়। আর যদি না নাড়া যায় এমনিতেই ওরকম থাকলে থাকে যে ভাবটা উঠবে, উঠতে উঠতে কিন্তু হলে পরে এরকম সাদাই থাকে। দেখেন আমার বেগুনগুলো কিন্তু এখনো উপরে সাদাই আছে, মানে গ্লাসের ভিতর থেকেই কিন্তু দেখা যাচ্ছে। তা আমি কিন্তু এভাবে করে বেগুন যখন রান্না করি তখন কিন্তু আমি দেওয়ার পরে আমি কিন্তু নাড়ি না বেগুন, মানে বলক উঠে এক একাই ওদের মতো ওরাই উল্টায় পাল্টায় হচ্ছে বলক উঠে যখন হয়ে যাবে তখন আমি কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দিই। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ, ভিডিও কিন্তু অনেকেই দেখে কিন্তু একটা লাইক দেয় না কেন? লাইক কি দিতে অসুবিধা ভাই? একটু লাইক দেন না আপা। এই যে বলতে বলতে কিন্তু এই যে আমার তরকারিটা এই যে বলক উঠে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে তারপর কিন্তু এবার আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে আবার একটু ঢাকনাতে ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে কিন্তু হচ্ছে আমি তরকারিটা একটু নামিয়ে ফেলবো। আর আমি যে মানে একটু লবণ দেখলাম যে হয়েছে কিনা, তা দেখি না লবণ হয়েছে। আমি কিন্তু লবণটা দিলে পরে একবারেই ঠিকই হয়ে যায়, মানে বেশি এটা দিয়ে লাগে না। তো তরকারিটায় কিন্তু আমি একটু ঝোলটা বেশি রাখিছি। আর এইখানে হচ্ছে একটু জিরার গুঁড়ো আমি একটু ছিটাই দিলাম, মানে জিরাটা একটু ঢেলে নিয়েছি, নিয়ে একটু গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ এই গুঁড়োটা দিয়ে রান্না করলে আপনাদের ভাই বেশি পছন্দ করে, বলে যে একটু জিরার গুঁড়ো দিলে একটু ভালো হতো, ফ্লেভারটা অন্যরকম আসতো। তো আমি এভাবে করে আজকে একটু জিরার গুঁড়ো দিয়ে রান্না করলাম। তো এই আর ইলিশ মাছ দিয়ে তো যে তরকারি রান্না করা যাক না কেন, কোনো কিছু দিয়ে না দিয়ে সবকিছু খাইতেই অনেক মজা লাগে। আর ইলিশ মাছটা আমার সবচেয়ে ফেভারিট মাছ। আর আমি এইখানে হচ্ছে রান্না করার পরে আমি হচ্ছে আমার বাবুদের জন্য একটু মাছ রান্না করে নিলাম, রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, করার পরে আপনাদের ভাই চাউল নিয়ে এসে রাখছিল কালকে, তা চাউলগুলো আমি হচ্ছে একবারে ভাবলাম যে উঠিয়ে ফেলি। আর এর আগের ভিডিওতেই তো বলেছি ওনার একটু মিনি আছে, যখন যেটা নিয়ে আসবে তখন সেটা নিয়ে এসেই যায় এরকম একটা অবস্থা। তো উনি কিন্তু হচ্ছে এরকম চাউলের বস্তা আমার 3 বস্তা নিয়ে আসতে, আমি কোথায় রাখবো, আমার রান্নাঘরটা একেবারেই ছোট, তা কোথায় রাখবো কি করবে এটাই ভেবে আমি কুল পাচ্ছি না। ওই যখন যেটা নিয়ে আসবে তখন ও নিয়ে আসতেই থাকে, বিরক্ত করে একটা। তো যাই হোক আমি হচ্ছে চাউলটা 1 বস্তা উঠাই রাখলাম, আর 1 বস্তা আরেক জায়গায় উঠাই রাখিছি, যাই কেমন করে রাখছি আর বস্তা করে আছে। আর রান্না টান্না করে ডাইনিং পরিষ্কার করছি, সেগুলো আমি পরিষ্কার করে ভাবলাম যে কালকে তো জামাটা কেটে রাখছিলাম, তা আজকে সেই জামাটা বানিয়ে ফেলি। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি জামাটা বানাচ্ছি।
আপনাদের ভাই থাকলে তো এগুলো বানাইতে দেয় না, উনি বাসায় নেই এখন, এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্না করছি। আর যেগুলো করছি এগুলো অফলাইনেই করে নিছি, এই জন্য যে ভিডিও করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। মানে ভিডিও করতে গেলে পরে হচ্ছে ক্যামেরা ধরো, একবারে এটা করো সেটা করো, আর আমার যেহেতু আমার কেউ ভিডিওটা করে দেয় না, আমার তার নিজেরটা নিজেই করতে হয়, তাহলে আমার অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমি ভাবলাম যে হচ্ছে আজকে কোথাও মানে কোনো কিছুই ভিডিও করবো না, হালকা পাতলা একটু করে তারপরে হচ্ছে আমি সেলাই করতে বসবো। তা যাই হোক, এইটা কিন্তু আমার মেয়ে আজকে ভিডিও করে দিচ্ছে, ছোটটা। কারণ আমি বলছি মানে ও তো করবেই না, তো আমি কাছে আমার একটু ভিডিও করে দাও, তাহলে তোমার টাকা দিব। এই জন্য হচ্ছে ভিডিওতে হচ্ছে রাজি হয়েছে একটু করতে। ও হচ্ছে টাকার লোভে কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে, না হলে জীবনেও করে দিত না। তো যাই হোক, এই যে আমি জামাটা কিন্তু হচ্ছে বানানো আমার হয়ে গেছে, আর স্যালোডটাও হচ্ছে একটু করে নিয়েছি। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু কাজ করতে বসলে অবশ্য অনেকেই মানে করতে পারি, যাই হোক, কিন্তু আমাদের করতে দেয় না। এই মেশিনে যে কাজ করবো তারপরেও আমার হচ্ছে মানে করতে দেয় না আমার হাজবেন্ড। কারণ মেয়ের পরীক্ষা বলে, একই কথা, তার মেয়ের পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো কিছুই করা যাবে না। ওনার কথা একটাই, মেয়ের পরীক্ষা না হলে এগুলো করা যাবে না। এই যে এখন বসে আছে মেয়ে, যে একটু দাঁড়িয়ে আছে করছে এই জন্য। আর ঘরে তো মেশিনের শব্দ হয়, এমনিতে করলে বাতে একটু শব্দ হয়, এই জন্য হচ্ছে মেশিনে কোনো কাজ করতে দেয় না। আমি কিন্তু এই যে মাজার পটিটা লাগানোর সময় হচ্ছে আমি ছোট ছোট করে কুটুস মতো করে কেটে নিই, আগে কেটে নিয়ে তারপরে হচ্ছে এই যে সেলাইয়ের মাথাগুলো, এই মাথাগুলো দিয়ে একবারে হচ্ছে মাজার পটিটা জয়েন্ট করে দিলাম, তাহলে অ্যাকুরেট একেবারে হয়। আর আমার কুচি মাজায় কিন্তু আমি পুরোটা কুচি দিইনি, শুধু জাস্ট মানে পিছনে আর সামনে দিয়ে কুচিটা দিয়ে নিচ্ছি। আর এই যে বানানো হয়ে গেছে, তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। দুপুরে রান্না করছি, খাওয়া দাওয়া করলাম, করে আজকে আর বেশি এটা রেস্ট নিতে পারিনি, না নিয়েই হচ্ছে একটু মানে যতটুকু সময় একটু ছিলাম, তা আজকে শুয়ে একটু ঘুম দিতে পারিনি বা শুতে পারিনি, তো বসে বসে নিউজ দেখছিলাম। তার মধ্যেও আবার কিছু কিছু আপুদের হচ্ছে ভিডিও দেখছি, মানে আমি রান্না করছি আর ভিডিও কিন্তু দেখেছি, ভিডিও দেখছি আর রান্না করছি এরকম। আর আমি এই যে যখনই হচ্ছে ভিডিও দেখি অন্য আপুদের ভিডিও, তখনই কিন্তু এই রান্না করার সময় হচ্ছে আমার ভিডিওগুলো দেখা হয় বা অন্য ইসের সময় ভিডিওগুলো দেখা হয়। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে চিকেন ফ্রাই করলাম বিকালের দিকে, মানে সন্ধ্যার সময়। তো আপনাদের সাথে আর মানে শেয়ার করলাম না কিভাবে করলাম, কি হলো এগুলো, তো এগুলো তো দেখানো হয়েছেই। তা ভাবলাম আর এগুলো দরকার নেই, তো আজকে এভাবেই যাক। তো আমি এগুলো ভেজে আজকে পরিবেশন করে দেওয়া হয়ে গেছে। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।